হাই, আমি ম্যাট। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে বেস ৪৪ ব্যবহার করে একটি আসল কাজের অ্যাপ বানাতে পারেন, এমনকি আপনি যদি কখনো কোডিং নাও করে থাকেন। আমরা একদম ফাঁকা অ্যাকাউন্ট থেকে শুরু করব এবং একসাথে পুরো একটি অ্যাপ বানাবো। আপনি অ্যাপটি পরিকল্পনা করবেন, জেনারেট করবেন, ডিজাইন কাস্টমাইজ করবেন, ইউজার লগ ইন ও পেমেন্ট যুক্ত করবেন, আর শেষে সেটিকে নিজের কাস্টম ডোমেনে লাইভ করবেন। এবং শুরুতেই আমি আপনাকে দেখাবো সেই একটি ফ্রি ধাপ যেটা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায়। এই ধাপটাই আপনাকে আপনার ক্রেডিট শেষ হয়ে যাওয়ার আগে বাঁচিয়ে রাখবে, যখন আপনি এখনও অ্যাপ বানানো শেষ করেননি। আপনার কোনো কোডিং বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আপনি শুধু সাধারণ ভাষায় যা চান সেটা বর্ণনা করবেন, আর বেসচুয়াল সেটা আপনার জন্য বানিয়ে দেবে। এর ভালো মন্দ সব বলবো, যাতে আপনার ধারণা পরিষ্কার থাকে। বেস ৪৪ উইক্সের প্রজেক্ট, তাই এটা বেশ সিরিয়াস প্ল্যাটফর্ম। ভিডিও শেষে আপনার অ্যাপটি লাইভ হবে, যা সবাই ব্যবহার করতে পারবে। কোনো মকআপ না, কোনো ডেমো না, একদম আসল অ্যাপ্লিকেশন। তাহলে চলুন বেস ৪৪ খুলে আপনার প্রথম অ্যাপ বানানো শুরু করি। স্ক্রিনে এবং ভিডিওর বর্ণনায় একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা আপনাকে সরাসরি ৪২-এ নিয়ে যাবে, যেখানে আপনি ফ্রিতেই অ্যাপ বানানো শুরু করতে পারবেন। কোনো ক্রেডিট কার্ড লাগবে না। এখনই সেটা খুলে ফেলুন, যাতে আমার সাথে ধাপে ধাপে ফলো করতে পারেন। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন এই পেজে চলে আসবেন, বা খুব কাছাকাছি কোনো পেজে, আর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটা চ্যাট বক্স, যেটা আপনাকে আপনার অ্যাপ বর্ণনা করতে বলবে। তবে এটা আসলে কোনো আসল চ্যাট বক্স না। আমাদের আগে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এটা করতে শুধু বিল্ড নাও বাটনে ক্লিক করুন, তারপর তাদের নির্দেশনা অনুসরণ করে আপনার বেস ৪৪ অ্যাকাউন্ট সেটআপের প্রক্রিয়া শেষ করুন। আমি ড্যাশবোর্ডে আপনার জন্য অপেক্ষা করছি। এবং এখানে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি একটা আসল চ্যাট বক্স, যেটা দিয়ে আমরা আমাদের অ্যাপ বানাবো। আর আমরা আরও এগোনোর আগে আমি একটা বিষয় বলে নিতে চাই। আপনি যখন এই ভিডিওটা দেখছেন, তখন হয়তো এটা দেখতে একটু আলাদা লাগতে পারে। এআই খুব দ্রুত পরিবর্তন হয়, আর সফটওয়্যারও নিয়মিত আপডেট হয়, তাই ইন্টারফেসটা যদি একদম একই না দেখায়, চিন্তা করবেন না। আজকে আমি আপনাকে যে কনসেপ্টগুলো দেখাচ্ছি সেগুলো বোঝার চেষ্টা করুন, আর আপনি যখন কাজ করবেন তখনকার ইন্টারফেসে শিখে নেওয়া বিষয়গুলো প্রয়োগ করুন। আমরা তৈরি শুরু করার আগে আমি আপনাকে একটা বিষয় দেখাতে চাই, যেটা আপনার অ্যাপের ফলাফলে বড় পার্থক্য আনবে এবং একই সাথে আপনার টাকা বাঁচাবে। ওপরের বাম পাশে ওয়ার্কস্পেস ড্রপডাউনে ক্লিক করুন, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ ৪৪ একটি ক্রেডিট সিস্টেম ব্যবহার করে। ফ্রি প্ল্যানে আপনি প্রতিদিন ৫টি মেসেজ ক্রেডিট পাবেন। এগুলো কিন্তু একেবারে এক এক করে নয়। একটা সাধারণ পরিবর্তনে হয়তো মাত্র অল্প একটু ক্রেডিট লাগবে, কিন্তু দিয়ে পুরো নতুন কোনো ফিচার বানাতে বললে অনেক বেশি ক্রেডিট লাগবে। ফ্রি প্ল্যানে আপনি আপনার প্রথম অ্যাপ তৈরি করতে এবং কিছু পরিবর্তন চেষ্টা করার মতো যথেষ্ট ক্রেডিট পাবেন। কিন্তু ব্যাপারটা হলো, অস্পষ্ট ধারণা নিয়ে কাজ শুরু করলে দ্রুত ক্রেডিট শেষ হবে, কারণ বারবার চেষ্টা করতে হবে। তাই আগে পরিকল্পনা করা জরুরি। বেস ৪৪-এর বিল্ট ইন প্ল্যান মোড ফিচারটি এজন্যই তৈরি। আপনি যখন নতুন অ্যাপ তৈরি করতে যাবেন, তখন এই ছোট প্ল্যান টগল বাটনটি দেখতে পাবেন। এবার সেটাতে ক্লিক করুন। এখন আমরা প্ল্যান মোডে আছি। প্ল্যান মোডে যা চাই তার বর্ণনা লিখলে বেস ৪৪ প্রম্পটটি সাজিয়ে অ্যাপ বানাতে সাহায্য করবে। আমি শুধু মুভি রিকমেন্ডেশন অ্যাপ লিখে সেন্ড করব। এরপর এআই আপনার লক্ষ্য, ব্যবহারকারী ও ফিচার বুঝতে কিছু প্রশ্ন করবে, যেমন এই অ্যাপটা কার জন্য এবং কিভাবে ব্যবহার হবে। তাহলে আমি বলবো সাধারণ জনগণ। মূলত কিভাবে রেকমেন্ডেশন তৈরি হবে? আমরা বলবো রেটিংয়ের ভিত্তিতে। আর আপনি কেমন ভিজুয়াল ভাইব চান? ধরা যাক ডার্ক এবং সিনেম্যাটিক। শুধু ওর করা প্রশ্নগুলোর উত্তর দিন, আর যখন শেষ হবে তখন এটা একটা প্ল্যান তৈরি করবে, আর আপনি রিড মোডে ক্লিক করে সব বিস্তারিত দেখতে পারবেন। আপনি স্ক্রল করে দেখতে পারবেন ও কি লিখেছে। আর যদি কিছু পরিবর্তন করতে চান, তাহলে সহজ ভাষায় চ্যাটে লিখে আপডেট করতে বলতে পারেন। সবচেয়ে ভালো দিক হলো, প্ল্যান মোড কোনো ক্রেডিট ব্যবহার করে না। আপনি শুধু এআই এর সাথে কথা বলছেন, আপনার আইডিয়াগুলো গুছিয়ে নিচ্ছেন, আর আপনার অ্যাপের জন্য একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরি করছেন। সবকিছু একদম ফ্রিতে। শুধুমাত্র যখন আপনি স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করবেন, তখনই ক্রেডিট খরচ হবে। এখন দেখুন আমাদের কি হয়েছে। আমরা একটা মোটামুটি আইডিয়া নিয়ে শুরু করেছিলাম, আর এআই সেটা পরিষ্কার ফিচার, ইউজার ফ্লো আর ডিজাইন ডিরেকশন সহ একটা গুছানো প্ল্যানে রূপান্তর করেছে। এটাই হচ্ছে যেটা থেকে বেস ৪৪ তৈরি হবে। আপনি এখানে যত বেশি বিস্তারিত তথ্য দেবেন, আপনার প্রথম ফলাফল তত ভালো হবে, আর পরে সেটা ঠিকঠাক করতে তত কম ক্রেডিট খরচ হবে। একটা ছোট্ট টিপস, যদি আপনি এখনও ঠিক জানেন না কি বানাতে চান, তাহলে আপনি ক্লড বা চ্যাট জিপিটির মতো কোনো টুল ব্যবহার করে আইডিয়া ব্রেনস্টর্ম করতে পারেন, এমনকি বেস ৪৪ খোলার আগেই। এটা ভাবুন যেন আপনি ব্লুপ্রিন্ট খসড়া করার আগে বন্ধুর সাথে আলাপ করছেন। কিন্তু একবার আপনি মোটামুটি বুঝে গেলে কি চান, তখন প্ল্যান মোডে আপনি সেটা এমনভাবে সাজাবেন যাতে এআই সত্যিই সেটা তৈরি করতে পারে।
ঠিক আছে, আমাদের প্ল্যানটা ভালোই লাগছে। চলুন স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করি। আর সঙ্গে সঙ্গে বেস 44 আপনার অ্যাপ তৈরি করা শুরু করে দেয়। আপনি এমনকি বাম পাশে সাইড বারে রিয়েল টাইমে দেখতে পারবেন ও কি ফাইল লিখছে। এই প্রক্রিয়াটা কয়েক মিনিট সময় নিতে পারে, তাই একটু ধৈর্য ধরুন। আর যখন শেষ হবে তখন আপনি এমন কিছু দেখতে পাবেন। এটাই সিনেম্যাচ, বেস 44-এর আমাদের অ্যাপের প্রথম খসড়া। একদম ওপরে আছে সার্চ বার, যেখানে আমরা নির্দিষ্ট সিনেমা খুঁজে পেতে পারি। এখানে ট্যাগ আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের সিনেমা ফিল্টার করতে পারি। আমরা যখন বিভিন্ন সিনেমার উপর মাউস রাখি তখন এখানে সুন্দর কিছু ইন্টারঅ্যাক্টিভ মুভমেন্ট দেখা যায়। ছবিটা বড় হয়ে যায় এবং সিনেমাটা হাইলাইট হয়। উপরে আছে মাই রেটিংসের জন্য আলাদা ট্যাব, যেখানে মনে হচ্ছে আমরা লগ ইন করলে আমাদের রেটিংগুলো ট্র্যাক করতে পারবো। একই জিনিস ওয়াচ লিস্টের জন্য, যেখানে আমরা সিনেমা সংরক্ষণ করতে পারি আর তারপর ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সুপারিশও পাবো। মোটের ওপর এটা বেশ ভালো একটা শুরু। বেস 44 পুরোপুরি একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করেছে। আপনি যদি একদম শুরু থেকে কোড করতেন তাহলে এটা করতে কয়েক দিন লেগে যেত। তবুও কিছু সমস্যা আছে যেগুলো আমরা ঠিক করতে চাইতে পারি। উদাহরণস্বরূপ, এগুলো আসল সিনেমার পোস্টার নয়। সম্ভবত আমরা এটা ঠিক করতে চাইব। রেটিংস পেতে সাইন ইন করার একটা অপশান আছে, কিন্তু এখনও সাইন ইন করার কোনো উপায় দেখছি না, তাই আমাদের ইউজার অথেন্টিকেশন যোগ করতে হবে। আর ব্যক্তিগতভাবে আমি যেটা দেখছি, আমাদের হেডারগুলোর জন্য এই সেরিফ ফন্টটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। সান সেরিফ ফন্ট ব্যবহার করলে ভালো দেখাবে। পরের ধাপে অ্যাপে পরিবর্তনের নিয়ম দেখাবো। প্রথম ভার্সন নিখুঁত হয় না। ভাইব কোডিংয়ে আসল দক্ষতা হলো কিভাবে গাইড করতে হয় যাতে এটা আরও ভালো হয়। এটা করার কয়েকটা উপায় আছে, আমি আপনাকে দেখাই। প্রথমত থিম প্যানেল। থিম আইকনে ক্লিক করুন। এটা হলো আপনার এডিটরের ওপরের এই প্যালেট বাটনটা। এখানেই আপনি আপনার পুরো অ্যাপের জন্য এক জায়গায় রং আর ফন্ট সেট করতে পারবেন। প্রাইমারি কালার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট বেছে নিন, আর এই পরিবর্তনগুলো সাথে সাথে সব জায়গায় প্রয়োগ হবে। এটা ফ্রি এবং এতে কোনো ক্রেডিট খরচ হয় না। উদাহরণস্বরূপ, চলুন এই প্রাইমারি হলুদ রংটা একটু বদলাই, অন্য কোনো টোন বা হিউতে নেই। আমরা এটা এই উজ্জ্বল কমলা রঙে সেট করব। দেখতে বেশ সুন্দর লাগছে। আর যদি আমরা সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখতে পাবো অ্যাপের যেসব জায়গায় আগে হলুদ রং ছিল সবখানেই নতুন রং আপডেট হয়েছে। এরপর ভিজুয়াল এডিট মোড। টুলবারের ওপরের বাম পাশে এডিটে ক্লিক করুন। এটা আপনাকে স্ক্রিনের নির্দিষ্ট এলিমেন্ট বাছাই করে সেগুলো অ্যাডজাস্ট করার সুযোগ দেয়। আপনি চাইলে শুধু একটা বাটনের রং বদলাতে পারেন, কোনো একটা সেকশনের স্পেসিং ঠিক করতে পারেন, বা যেটা দরকার নেই সেটা ডিলিট করতে পারেন। এটা থিম প্যানেলের মতোই, তবে পুরো অ্যাপের জন্য নয়, বরং আলাদা আলাদা এলিমেন্টের জন্য। এটাও ফ্রি, কোনো ক্রেডিট লাগে না। উদাহরণস্বরূপ, ধরুন আমরা চাই এই লেখাটা বদলাতে। আমরা এতে ক্লিক করে তারপর টিতে ক্লিক করব যাতে টেক্সট কন্টেন্ট বদলানো যায়। আমরা এটা বদলে লিখব, আপনি যা দেখেছেন তার রেট দিন, যাতে আপনার জন্য পার্সোনালাইজড রেকমেন্ডেশন আসতে পারে। তারপর যদি আমরা এই টুলবারে ক্লিক করি, 1 সেকেন্ড পর অ্যাপের প্রিভিউ আপডেট হবে এবং পরিবর্তনটা লক হয়ে যাবে। থিম প্যানেল আর ভিজুয়াল এডিট মোডের মাধ্যমে আপনি অনেক ডিজাইনের কাজ করতে পারবেন একদম এআই চ্যাট ছাড়াই। আপনার ক্রেডিটগুলো শুধু এআই দরকার এমন কাজে ব্যবহার করুন, যেমন নতুন ফিচার বা লজিক ঠিক করতে। বেস 44 আপনার অ্যাপের ভার্সন হিস্ট্রি সেভ করে রাখে। বাম পাশের ঘড়ি আইকনে ক্লিক করে এটি দেখতে পারবেন, তাই কিছু নষ্ট হলে সহজেই আগের ভার্সনে ফিরে যেতে পারবেন। যেমন পুরনো ভার্সন ক্লিক করলে হলুদ রঙের সেই ভার্সনটি লোড হবে। এটি আন্ডু বাটনের মতো কাজ করে। ভিজুয়াল পরিবর্তনের বাইরের কাজ, যেমন নতুন ফিচার বা বাগ ঠিক করতে এআই চ্যাট ক্রেডিট ব্যবহার করে। এটাই আমার পদ্ধতি। আমি অ্যাপটা ঘুরে দেখি আর যা দেখছি সেটা নিয়ে কথা বলি। আমি ভয়েস মোড ব্যবহার করি চলতে চলতে নোট নেওয়ার জন্য। এই নোটগুলো নিচে ট্রান্সক্রাইব হয়ে এখানে দেখাবে। তাই যখন আমি কথা বলা শেষ করব আর নিজের ভাবনা গুছিয়ে নেব, তখন ভয়েস মোড বন্ধ করে দেব এবং এই সবগুলো নোট একসাথে একটি মেসেজে পরিণত করতে পারবো, যেখানে সব পরিবর্তনের অনুরোধ একসাথে পাঠানো যাবে। এভাবে আমি একবারে 5-6টা পরিবর্তন এক মেসেজে করতে পারি, প্রতিটা পরিবর্তনের জন্য আলাদা করে ক্রেডিট খরচ না করেই। এটাই ভাইব কোডিংয়ের মূল বিষয়। আপনি যা চান সেটা বর্ণনা করেন আর এআই সেটা বাস্তবায়ন করে। আমি আপনাকে দেখাই। আমি মাইক্রোফোন আইকনে ক্লিক করব। ঠিক আছে, এখন পর্যন্ত অ্যাপটা যেমন দেখাচ্ছে সেটা আমার ভালো লাগছে, কিন্তু ওপরের হেডেরগুলোতে, যেমন সিনেম্যাচ আর ডিসকভার ফিল্মস, ওগুলোতে সিরিফ ফন্ট ব্যবহার করা হয়েছে, সেটা আমার পছন্দ হচ্ছে না। আমার মনে হয় ওগুলো যদি স্যান্স সেরিফ ফন্টে করা হয় তাহলে আরও পরিষ্কার আর আধুনিক দেখাবে। আরও একটা ব্যাপার, অ্যাপের এই ওপরের অংশের ডিসকভার ফিল্মস হেডারের পেছনে আমার মনে হয় যদি আমরা সিনেমা থেকে কোনো একটা ছবি নিয়ে এখানে দিই তাহলে অনেক ভালো দেখাবে।
কিছুটা যেমন নেটফ্লিক্সে মুভি রেকমেন্ডেশনের সময় সুন্দর একটা চড়া ব্যানার দেখায়, তার পেছনে একটা ওভারলে সহকারে তেমন কিছু হলে ভালো লাগবে। আর নিচের দিকে মুভির থাম্বনেলগুলোতে কোনো থাম্বনেল ইমেজ আসলে আসল মুভি পোস্টারের সাথে মেলে না। আমার মনে হয় আমাদের আসল মুভি পোস্টারগুলো ব্যবহার করা উচিত, এই স্টক ইমেজগুলো বা হয়তো এগুলো এআই দিয়ে বানানো সেগুলোর বদলে। যাই হোক, আমাদের উচিত মুভির সাথে সম্পর্কিত আসল ছবি ব্যবহার করা। আমি যখন শেষ করি দেখো, আমি মাইক্রোফোন আইকনে ক্লিক করি আর এটা আমার বলা সব কিছু ট্রান্সক্রাইব করে। এখন আমরা সহজেই প্রম্পট পাঠাতে পারি, আর বেস 44 তখনই ওই পরিবর্তনগুলো করতে শুরু করবে। আর কয়েক মিনিট পরেই আমাদের কাছে আপডেটেড অ্যাপ চলে আসে। আর এখানে ওপরে দেখো, এটা হিরো সেকশনের জন্য মুভির ব্যাকড্রপ নিয়ে এসেছে। এটা দারুণ হয়েছে। এছাড়াও মনে হচ্ছে এখন আমাদের থাম্বনেলের জন্য অনেকগুলো মুভি পোস্টার আছে, যদিও দ্য গডফাদারের থাম্বনেলটা নেই। তাহলে এটা আমাকে কয়েকটা বিষয় বুঝিয়ে দেয়। আমাদের বের করতে হবে কিভাবে নিয়মিতভাবে এই ছবিগুলো টেনে আনা যায়, সেই লজিকটা আরও শক্ত করতে হবে, অথবা কোনোভাবে বিকল্প ছবি তৈরি করতে হবে। কিন্তু সাধারণভাবে বলতে গেলে এভাবেই এটা কাজ করে। তাহলে আমি যখন আপডেটগুলো রিভিউ করছি, তখন আবার এখানে মাইক্রোফোন আইকনটা অন করে আমি যা দেখছি সেটা নিয়ে কথা বলতে পারি, এবং তারপর সেই পরিবর্তনগুলো আবার এআই চ্যাটে সাবমিট করতে পারি। তুমি চাইলে বারবার এটা করতে পারো যতক্ষণ না অ্যাপটা ঠিক যেমনটা চাও তেমনভাবে কাজ করছে এবং দেখাচ্ছে। তুমি যদি ভয়েস মোড ব্যবহার করতে না চাও, তাহলে অবশ্যই চ্যাট বক্সে যেমনটা সাধারণভাবে টাইপ করো সেভাবেও লিখতে পারো। আর যদি দরকার হয় তুমি স্ক্রিনশট নিতে পারো এবং ফাইল আপলোড করতে পারো, যাতে এআই বুঝতে পারে তুমি কি দেখছো এবং কি ভাবছো। এখন আরও এগোনোর আগে চল দেখি এই অ্যাপটা ফোনে কেমন দেখায়। ওপরের ডান পাশে একটা ব্রেক পয়েন্ট ড্রপডাউন আছে, যেখানে ডেস্কটপ কম্পিউটারের আইকন দেখাচ্ছে। তুমি এটা পরিবর্তন করে দেখতে পারো এই অ্যাপটা ট্যাবলেট বা মোবাইল ডিভাইসে কেমন দেখাবে। তাহলে চল এটা দেখে নিই। আর এটা দেখতে বেশ ভালোই লাগছে। হেডারে থাকা আইটেমগুলোকে এটা ছোট ছোট আইকন বাটনে রূপান্তর করেছে, আর একসাথে থাকা অনেকগুলো মুভি পোস্টারকে কমিয়ে মাত্র দুটা দেখাচ্ছে, যাতে ফোনে দেখা সহজ হয়। বেস 44 ডিফল্টভাবেই রেসপন্সিভ অ্যাপ তৈরি করে, তাই দর্শকরা যে কোনো স্ক্রিন সাইজ ব্যবহার করলেও অ্যাপটা মানিয়ে নেবে। তবে তারপরেও দেখে নেওয়া ভালো, যদি মোবাইলে কিছুটা অস্বাভাবিক দেখায় তাহলে সেটা তোমার পরবর্তী এআই প্রম্পটের জন্য পরিবর্তনের তালিকায় যোগ করে রাখো। এখন পর্যন্ত আমরা যা কিছু করেছি সবই ফ্রি প্ল্যানে ছিল। তুমি একটা অ্যাপ বানিয়েছো, কাস্টমাইজ করেছো, মোবাইলে কেমন দেখায় সেটা দেখেছো, আর 1 টাকাও খরচ করনি। এটাই ভাইব কোডিংয়ের আসল সৌন্দর্য। তুমি একটা আইডিয়া থেকে কাজ করা প্রোটোটাইপ পর্যন্ত যেতে পারো কোনো খরচ ছাড়াই। কিন্তু ব্যাপারটা হলো, প্রতিটা ভাইব কোডিং প্ল্যাটফর্মেই একটা ফ্রি টিয়ার থাকে যেটা দিয়ে তুমি ট্রাই করতে পারো, আর একটা পেড টিয়ার থাকে যেটাতে প্রয়োজনীয় ফিচারগুলো পাও, যাতে প্রোটোটাইপকে সত্যিকারের প্রোডাক্টে রূপান্তর করা যায়। ইউজার অ্যাকাউন্ট, পেমেন্ট প্রসেসিং, কাস্টম ডোমেন আর কোড এক্সপোর্টের মতো জিনিসগুলো। তুমি বেস 44, লাভেবল, বোল্ড বা আসলে যে কোনো টুলই ব্যবহার করো না কেন, ব্যাপারটা একই। ফ্রি টিয়ার হলো শেখা আর এক্সপেরিমেন্ট করার জায়গা, আর পেইড টিয়ার হলো যেখানে তুমি সত্যিকারের কিছু তৈরি করো। বেস 44-এর জন্য এটা হলো বিল্ডার প্ল্যান, প্রতি মাসে $40। আর এই প্ল্যানে তুমি পাবে 250টি মেসেজ ক্রেডিট, পেমেন্ট আর ইমেলের মতো কাজের জন্য ব্যাক এন্ড ফাংশন, কাস্টম ডোমেন সাপোর্ট আর গিটহাব ইন্টিগ্রেশন। মূলত এখন পর্যন্ত আমরা যা বানিয়েছি সেখান থেকে একটা আসল লঞ্চ করার মতো প্রোডাক্টে যেতে যা যা দরকার সবই এখানে আছে। একটু তুলনা করে বললে, কয়েক বছর আগে আমি একজন ডেভেলপারকে $20,000 বেশি দিয়েছিলাম একটা সিম্পল এমভিপি বানাতে, আর সেটা বানাতে মাসের পর মাস লেগেছিল। আজকে তুমি একই কাজ করছো মাত্র একবার বাইরে খাওয়ার খরচে। আপগ্রেড করতে বাম পাশের বেস আইকনে ক্লিক করে আপগ্রেড ইওর প্ল্যানে যাও। এরপর বিল্ডার বা ওপরের যে কোনো প্ল্যান বেছে নাও। মাসিক বা বার্ষিক পেমেন্টের সুযোগ পাবে। আমি বার্ষিক প্ল্যান সাজেস্ট করি, কারণ এতে 1 বছরের ফ্রি ডোমেন পাওয়া যায়। এতে দীর্ঘমেয়াদে টাকাও বাঁচবে। ছোট পরিসরে শুরু করতে চাইলে মাসিক প্ল্যান নিতে পারো, তাও সম্ভব। পছন্দ মতো বেছে নিয়ে চেকআউটের নির্দেশনা অনুসরণ করো। পরের ধাপে দেখা হবে। আমরা এখন বিল্ডারে, প্ল্যাটফর্মটা দারুণ কাজের। চলো শুরু করি ইউজার অথেন্টিকেশন দিয়ে। এই ফিচারটাই তোমার অ্যাপটাকে ডেমো থেকে আসল অ্যাপে রূপান্তর করবে। এখন যেই তোমার অ্যাপ খুলুক না কেন, সবাই একই জিনিস দেখে। কেউ অ্যাকাউন্ট তৈরি করতে পারে না, লগ ইন করতে পারে না, বা নিজের মতো করে কোনো পার্সোনালাইজড অভিজ্ঞতা পায় না। অথেন্টিকেশনে এই জিনিসটা বোঝে দেয়। এটাই সেই সিস্টেম যেটা ইউজারদের সাইন আপ, লগ ইন করতে দেয় এবং তাদের নিজস্ব ডেটা রাখতে দেয়, যাতে একজনের তথ্য অন্যদের থেকে আলাদা থাকে। এটাই অ্যাপটাকে তাদের নিজের অ্যাপের মতো অনুভব করায়, শুধু একটা ওয়েবসাইট নয়।
আর যেটা ভাইব কোডিং প্ল্যাটফর্মগুলোকে চ্যাট জিপিটির মতো কিছু থেকে আলাদা করে তোলে তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের ফিচারগুলো ভিতরেই তৈরি থাকে। তোমাকে আলাদা কোনো অথেন্টিকেশন সার্ভিস সেট আপ করতে হবে না, বা পাসওয়ার্ড কিভাবে নিরাপদে সংরক্ষণ করবে সেটা নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু এটা অন করে গাও। বেস 44 এডিটরে উপরে টুলবারে ড্যাশবোর্ড ট্যাবে ক্লিক করো, তারপর সেটিংসে ক্লিক করে সেটাকে এক্সপ্যান্ড করো, এরপর অথেন্টিকেশনে ক্লিক করো। এখানে তুমি দেখতে পারবে বেস 44 তোমাকে কিছু অথেন্টিকেশন মেথড দেয় যেগুলো তুমি অন অফ করতে পারো। সবচেয়ে সহজ হলো ইমেল আর পাসওয়ার্ড। তোমার ইউজাররা একটা অ্যাকাউন্ট তৈরি করবে, পাসওয়ার্ড সেট করবে আর লগ ইন করবে। তবে চাইলে তুমি গুগল, মাইক্রোসফট, ফেসবুক আর অ্যাপেল দিয়ে সোশ্যাল লগ ইনও চালু করতে পারো। আমি শুধু ইমেল আর পাসওয়ার্ড আর গুগল চালু রাখবো, কারণ এগুলোই বেশিরভাগ ইউজারদের জন্য যথেষ্ট। অথেন্টিকেশন মেথডগুলো তো আছে, কিন্তু আমাদের এখনও সেই পেজগুলো যোগ করতে হবে যেখানে ইউজাররা সাইন আপ ও লগ ইন করতে পারবে আমাদের অ্যাপে। চলো আবার চ্যাটে ফিরে যাই এবং এটা করি। আমি প্রিভিউতে ক্লিক করব, তারপর চ্যাটে বলবো সাইন আপ আর লগ ইন পেজ যোগ করো, যাতে ইউজাররা নিজেদের অ্যাকাউন্ট তৈরি ও ম্যানেজ করতে পারে। আর যারা লগ ইন করা আছে তাদের জন্য উপরের ডান পাশে একটা লগ আউট বাটন দেখাও, আর যখন কেউ লগ আউট করা থাকবে তখন সেটা সাইন আপ/লগ ইন বাটন হিসাবে দেখাও। আমরা প্রম্পটটি সাবমিট করব, আর যখন এটা শেষ হবে তখন দেখতে পারবে যে বেস 44 পুরো একটা অথেন্টিকেশন সিস্টেম সেট আপ করে ফেলেছে। ওপরের ডান পাশে একটা লগ আউট বাটন আছে। আমি যখন এটাতে ক্লিক করি তখন আমাদের সামনে একটি লগ ইন পেজ আসে। আমি এখন লগ ইন করব। এখন আমরা আবার লগ ইন হয়ে গেছি। আমাদের এখন পুরো একটা অথেন্টিকেশন সিস্টেম আছে। নিরাপদ পাসওয়ার্ড সংরক্ষণ, সেশন ম্যানেজমেন্ট, লগ ইন আর সাইন আপ পেজ সবই মাত্র কয়েকটা টগল আর একটা প্রম্পট থেকে। যদি তুমি এটা ট্র্যাডিশনাল কোডিং দিয়ে করতে তাহলে শুধু এটুকুই করতো, কয়েকদিন লেগে যেত। তুমি চাইলে বিভিন্ন অ্যাক্সেস লেভেলও সেট আপ করতে পারো। ড্যাশবোর্ডের নিচে তুমি ইউজার্সে ক্লিক করতে পারো, আর এখানে দেখতে পাচ্ছ আমার রোল অ্যাডমিন হিসাবে সেট করা আছে। অ্যাডমিন ইউজাররা সব কিছু দেখতে পারে, আর সাধারণ ইউজাররা শুধু তাদের নিজের ডেটা দেখতে পারে। বেস 44 সেটা হ্যান্ডেল করে রো লেভেল সিকিউরিটি নামে একটা জিনিসের মাধ্যমে। তোমার এখনই টেকনিক্যাল ডিটেলগুলো বুঝতে হবে না, শুধু বলে দাও কোন ধরনের ইউজার কি দেখতে পারবে, আর বাকিটা সে নিজেই সেট আপ করে দেবে। আমি জানি মনে হতে পারে অনেক কিছুই পর্দার আড়ালে হচ্ছে, কিন্তু আসল ব্যাপার হলো তোমার এখনই সবকিছু বুঝতে হবে না। প্ল্যাটফর্মটা এগুলো ম্যানেজ করে। এখন যেহেতু ইউজাররা লগ ইন করতে পারে, চলো কথা বলি সেই জিনিসটা নিয়ে যেটা একটা অ্যাপকে ব্যবসায় পরিণত করে, অর্থ উপার্জন। কিন্তু এই অংশটা আসলে শুধু পেমেন্টের চেয়েও বড় কিছু নিয়ে। আসলে আমরা এখানে যা করছি তা হলো তোমার অ্যাপকে বাইরের সার্ভিসের সাথে সংযুক্ত করা। স্ট্রাইপ দিয়ে পেমেন্ট, রিসেন্ডের মতো সার্ভিস দিয়ে ইমেল, টুইলিও দিয়ে টেক্সট মেসেজ পাঠানো, এভাবেই কাজ হয়। এগুলোকে বলে থার্ড পার্টি ইন্টিগ্রেশন, মানে এমন টুলস যেগুলো আগে থেকেই আছে এবং তোমার অ্যাপ তাদের সাথে কথা বলতে পারে। তোমাকে শুরু থেকে একটা পেমেন্ট সিস্টেম বানাতে হবে না, শুধু তোমার অ্যাপকে স্ট্রাইপের সাথে কানেক্ট করো, আর স্ট্রাইপই টাকা পয়সার ব্যাপারটা সামলাবে। এটাই ইন্টিগ্রেশনের শক্তি। তাহলে চল শুরু করি সেই বিষয়টা দিয়ে যেটা সবাই জানতে চায়, কিভাবে টাকা পাওয়া যায়। পেমেন্ট যোগ করতে আমরা শুধু এআইকে জিজ্ঞেস করতে পারি। চ্যাটে আমি বলবো স্ট্রাইপ কানেক্ট করো, যাতে আমরা গ্রাহকদের কাছ থেকে প্রিমিয়াম মুভি রিকমেন্ডেশনের জন্য মাসিক সাবস্ক্রিপশন নিতে পারি। আমরা সাবমিট করব। এখন স্ট্রাইপ ইনস্টল করার অনুমতি চাইলে ইনস্টল স্ট্রাইপে ক্লিক করি। কিছুক্ষণ পর দেখা যাবে সব কানেক্ট হয়ে গেছে এবং একটি প্রিমিয়াম পেজে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান দেখা যাচ্ছে। এটি চেকআউট আর সাবস্ক্রিপশন ম্যানেজমেন্টের জন্য ব্যাকএন্ড ফাংশন এবং প্রয়োজনীয় সব টেকনিক্যাল ফিচার তৈরি করেছে। নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে এই ডেমো কার্ডটি ব্যবহার করো। চলো করি। সাবস্ক্রাইবে ক্লিক করলে একটা পপ আপ আসে যা অ্যাপ পাবলিশ করতে বলে, তবে এখনই সেটির প্রয়োজন নেই। আমাদের শুধু যেতে হবে। তাই আমি এই ইউআরএলটা কপি করেছি, নতুন একটা ট্যাবে গেছি, আর এটা হচ্ছে প্রিভিউ ইউআরএল। এখানে আমরা প্রিমিয়ামে যাব, এখনই সাবস্ক্রাইব করব, আর এখানে আমাদের নিয়ে গেছে স্ট্রাইপ স্যান্ডবক্স চেকআউটে। চলো ওই ডেমো কার্ডটা দিই। এবার আমরা পে এবং সাবস্ক্রাইবে ক্লিক করব, আর দেখো চেকআউট ফ্লোটা সফল হয়েছে। ব্যাস, একটা প্রম্পটে পেমেন্ট কানেক্ট, আরেকটা প্রম্পটে প্রোডাক্ট কানেক্ট। আমরা নিজেরাই একটা কাজের চেকআউট পেয়ে গেছি। বেশ 44 প্রথমে স্ট্রাইপকে টেস্ট মোডে সেট আপ করে, যাতে আপনি আসল টাকা লেনদেন না করেই চেষ্টা করতে পারেন। এখন যদি আমরা আবার ড্যাশবোর্ডে যাই এবং ইন্টিগ্রেশনে যাই, যখন আপনি লাইভে যেতে প্রস্তুত, এখানে একটা সেট আপ গাইড আছে যা আপনাকে আপনার আসল স্ট্রাইপ অ্যাকাউন্ট কানেক্ট করার পুরো প্রক্রিয়া দেখিয়ে দেয়। এখন আমি এই মুহূর্তে স্ট্রাইপের প্রতিটা সেটিং দেখাবো না, ওটা নিজেই একটা বিশাল ব্যাপার, আর বেস 44-এর ডকুমেন্টেশনগুলো এটা বেশ ভালোভাবে কভার করেছে। কিন্তু আসল কথা হলো আপনি শুধু এআইকে জিজ্ঞেস করেই আপনার অ্যাপে পেমেন্ট প্রসেসিং যোগ করে ফেলেছেন। এটাই হলো ভাইব কোডিং।
এখন আপনি সম্ভবত এখানে কিছু অতিরিক্ত বিজনেস লজিক যোগ করতে চাইবেন, যাতে আপনার প্রিমিয়াম কাস্টমাররা ফ্রি ইউজারদের থেকে আলাদা কিছু দেখতে পায়। হয়তো আপনি চাইবেন কেউ সাইন আপ করলে একটা ধন্যবাদ ইমেল পাঠাতে। চলুন এই কথাটা বেস 44 এআই চ্যাটকে বলি। আমি আবার ভয়েস মোড ব্যবহার করব। দয়া করে নিশ্চিত করুন যেন ফ্রি এবং পেইড ইউজাররা আলাদা কন্টেন্ট দেখতে পায়। এছাড়াও নতুন প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা সাইন আপ করলে তাদের একটি কনফার্মেশন ইমেল পাঠান এবং আমরা এটা পাঠিয়ে নেব। যখন এটা শেষ হবে আপনি দেখতে পাবেন এপিআই রিকমেন্ডেশনগুলোকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের পেছনে লক করেছে এবং স্ট্রাইপ চেকআউটের ওয়েবহুকে একটি কনফার্মেশন ইমেলও যোগ করেছে। তাহলে এখন ওপরে আমাদের ফর ইউ ট্যাব আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা এখন প্রিমিয়াম ফিচার হিসেবে লক করা হয়েছে। এখন আমরা টেস্ট এনভায়রনমেন্টে যে ইউজারটি ব্যবহার করছি তার এখনও কোনো সাবস্ক্রিপশন নেই, তাই এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটি টেস্ট ইউজার তৈরি করেছি যার একটি সাবস্ক্রিপশন আছে। মজার ব্যাপার হচ্ছে আপনি দেখতে পারবেন বিভিন্ন ইউজার কিভাবে অ্যাপটি ব্যবহার করছে, উপরের 3টে ডটে ক্লিক করে তারপর অ্যাক্ট অ্যাজ ইউজারে ক্লিক করে। এরপর আমরা ভিউ অ্যাজ বলতে পারি এবং এখানে এই অন্য টেস্ট ইউজারে পরিবর্তন করতে পারি। এখন যদি আমরা ফর ইউ ট্যাবে ক্লিক করি তাহলে দেখতে পাবো গেটটি আনলক হয়ে গেছে এবং এখন এই ইউজার কাস্টম এআই রেকমেন্ডেশন পেতে পারবে। মাত্র কয়েক মিনিটেই আমরা কিছুই না থেকে এমন একটা অ্যাপে চলে এসেছি যেখানে ইউজার অ্যাকাউন্ট, পেমেন্ট এবং কাস্টম লজিক আছে এবং আমরা এক লাইন কোডও লিখিনি। এই অ্যাপটি পাবলিশ করার আগে চলুন কথা বলি কি করতে হবে যখন কিছু ভুল হয়, কারণ ভুল হবেই। এটা একদম স্বাভাবিক ভাইব কোডিংয়ের জন্য। আসলে সাধারণ কোডিংয়েও এমন হয়। আমি দেখাবো কিভাবে সাধারণ সমস্যাগুলো ঠিক করে সময় ও ক্রেডিট বাঁচাবেন। অ্যাপ ও ফাইলগুলো একে অপরের সাথে যুক্ত, তাই প্রতি পরিবর্তনের পরেই টেস্ট করুন, অনেকগুলো পরিবর্তনের পর নয়। সাধারণত যদি কিছু ভুল হয় এবং আপনার অ্যাপে কোনো এরর আসে তাহলে বেস 44 সেটা শনাক্ত করবে এবং আপনি সহজেই রিজলভ উইথ এআই বাটনে ক্লিক করতে পারবেন। আর এখানে বলা আছে এই অ্যাকশন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ক্রেডিট কেটে নেবে না, তাই আপনি সহজেই ওই বাটনে ক্লিক করতে পারেন এবং এআই নিজেই সমস্যাটা বুঝে ঠিক করে দেবে, আর এতে আপনার কোনো অতিরিক্ত খরচ হবে না। ঠিক এইভাবে এআই বুঝে ফেলেছে যে এই নির্দিষ্ট এলিমেন্টের ইম্পোর্ট পাথে একটা টাইপও ছিল আর সেটা ঠিক করে দিয়েছে। আগে বলা ভার্সন হিস্ট্রি এখন আপনাকে বাঁচাবে। যদি কোনো পরিবর্তনে কিছু নষ্ট হয়ে যায় আপনি সবসময় আগের কোনো ভার্সনে ফিরে যেতে পারেন। এখন আর একটা সাধারণ সমস্যা হলো এআই ঠিকভাবে বুঝতে পারে না আপনি আসলে কি চান। এখানে আমি চেয়েছিলাম হেডারটা যেন আরও সিনেম্যাটিক দেখায়, কারণ আমি চাই এটা যেন নেটফ্লিক্সের মতো লাগে। আর এখানে এআই হিরো সেকশনে একটা সিনেম্যাটিক আপডেট দিয়েছে। এটা আসলে আমি যা চেয়েছিলাম সেটা নয়। এ ধরনের পরিস্থিতিতে আপনাকে যে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে হবে সেটা এখানে। আমি কি আশা করেছিলাম বনাম আসলে কি হয়েছে এই ফরম্যাটটা ব্যবহার করুন। তাহলে উদাহরণস্বরূপ বলুন এটা ঠিক দেখাচ্ছে না। আমি যা আশা করেছিলাম সেটা হলো আপনি হেডার সেকশনটাকে আরও মিনিমালিস্টিক আর স্মার্টভাবে আপগ্রেড করবেন, কিন্তু যা হয়েছে সেটা হলো আপনি হিরো সেকশন আপডেট করেছেন, হেডার বা ন্যাভ নয়। দয়া করে হিরোতে করা পরিবর্তনটা ফিরিয়ে দিন এবং আমার প্রাথমিক অনুরোধ অনুযায়ী হেডার আপডেট করুন। চলুন এটা পাখাই। এবং এখানে এটা হিরো সেকশনের সমস্যাটা ঠিক করেছে এবং সিনেম্যাট টাইটেলটাকে সুন্দর বড় আর বোল্ড লুক দিয়েছে, অনেক বেশি নেটফ্লিক্সের মতো লাগছে। ঠিক আছে, এখন সেই অংশ যেখানে জাদুকর তার গোপন রহস্য ফাঁস করে। আপনি যেই পরিবর্তনটা দেখলেন ওই চোখে পড়ার মতো নেটফ্লিক্স ব্যানারটা, আসলে আমি ইওটাকে সেটা করতে বলেছিলাম যাতে আপনাদের দেখাতে পারি কিভাবে সেটা ঠিক করা যায়। আমি এটা শুধু উল্লেখ করছি কারণ আমি চাই না আপনারা ভুল ধারণা নেন যেন এআই এমন বাজে ভুল করবে। আপনি যখন নিজের বাস্তব ভাইব কোডিং করবেন তখন যে উদাহরণগুলো দেখবেন সেগুলো সম্ভবত এতটা খারাপ দেখাবে না, সেখানে অনেক বেশি সূক্ষ্ম সমস্যা থাকবে। আর আমি কি আশা করেছিলাম বনাম কি হয়েছে এই ফরম্যাটটা সেগুলো থেকে বেরিয়ে আসতে দারুণ কাজে দেয়। বেস 44-এ আরও একটা ফিচার আছে নাম ডিসকাস মোড, যেটা খুবই কাজে লাগে যখন কিছু কাজ করছে না আর আপনি বুঝতে পারছেন না কেন। আপনি চ্যাটে ডিসকাসে ক্লিক করতে পারেন আর এখন আপনি এআই এর সাথে আপনার অ্যাপ নিয়ে কথা বলতে পারবেন কোনো পরিবর্তন ছাড়াই। আর এর জন্য খরচ হয় মাত্র 0.3 মেসেজ ক্রেডিট। আপনি এটাকে জিজ্ঞেস করতে পারেন কি সমস্যা হতে পারে, সমাধানের আইডিয়া নিয়ে আলোচনা করতে পারেন আর আপনার অপশনগুলো নিয়ে ভাবতে পারেন। এটা যেন আপনি কোনো টিমমেটের সাথে কথা বলছেন ঠিক ফিক্সিং শুরু করার আগেই, কারণ এটা সাধারণ ক্রেডিটের তুলনায় অনেক কম খরচ হয়, তাই আপনি বারবার আলোচনা করতে পারেন ব্যালেন্স শেষ হওয়ার চিন্তা ছাড়াই। আমি এই হিরো সেকশনের জন্য একটা ডেইলি মুভি রেকমেন্ডেশন ফিচার ইমপ্লিমেন্ট করেছি যেখানে একাধিক মুভি ঘুরে ঘুরে দেখানো হয়, কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট নই কেমন দেখাচ্ছে সেটা নিয়ে। তাই চলুন আপনাকে দেখাই ডিসকাস মোড ব্যবহার করে কেমন লাগে। আমি আবারও ভয়েস মোড ব্যবহার করব।
আমাদের এই হিরো সেকশনে মনে হচ্ছে ছবিগুলোতে মানুষের মাথা কেটে যাচ্ছে। ছবিগুলো এমনভাবে দেখাচ্ছে যেন হেডারের নিচে লুকিয়ে আছে, কিছুটা ঢাকা পড়ে গেছে। তুমি কি বলতে পারো কেন এমন হচ্ছে এবং এটা ঠিক করতে পারো? আর শিন্ডলারস লিস্ট ফিচার্ড মুভিটাতে কোনো ছবি আসছে না, শুধু অন্ধকার দেখাচ্ছে। এটাও একটু দেখে একটা ফিক্স করার প্ল্যান দাও তো। এই হলো প্রম্পটটা। এখন আমরা এটা পাঠাবো। কয়েক মিনিট পর ডিসকাস মোড একটা উত্তর নিয়ে ফিরে আসে, যেখানে দেখা যায় সে ফাইলগুলো পড়েও পর্যালোচনা করে দুইটা সমস্যার সম্ভাব্য কারণ চিহ্নিত করেছে। এটা প্রতিটা সমস্যার জন্য সমাধানের একটা পরিকল্পনা দিয়েছে। আর এখন ঠিক করতে হলে আমাদের শুধু ডিসকাস মোড বন্ধ করে বলতে হবে, হ্যাঁ, দয়া করে এগুলো ঠিক করার জন্য প্রস্তাবিত সমাধানগুলো বাস্তবায়ন করো। ব্যাস হয়ে গেল। এটা ওপরের প্যাডিং আপডেট করেছে যাতে মানুষের মাথায় স্প্ল্যাশ ইমেজগুলোতে কাটা না পড়ে। কিন্তু মনে হচ্ছে এটা আসলে এখানে কোনো ফলোব্যাক ইমেজ আনেনি, যেমনটা বলেছিল করবে। তাই এই সময় আমাদের আবারও চেষ্টা করতে হবে। আমরা কি আশা করেছিলাম আর আসলে কি হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। তারপর এআইকে সমস্যার সমাধান খুঁজে বের করতে দিতে হবে। ভাইভ কোডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিবাগিং স্কিলটা টেকনিক্যাল না, বরং যোগাযোগ। যদি এআই ভুল করে, সমাধান প্রায় সবসময়ই আরও ভালো প্রম্পট দেওয়া। তুমি যদি কার্সারের মতো কোনো টুল দিয়ে অ্যাপ বানাও, তাহলে একটা সমস্যার মুখোমুখি হবে। তুমি অ্যাপটা বানানো শেষ করেছো, খুবই উত্তেজিত, কাউকে দেখাতে চাও, আর অ্যাপটা চলছে লোকাল হোস্টে। এটা শুধু তোমার কম্পিউটারেই আছে। তোমার বন্ধু এটা খুলতে পারবে না, তোমার ইনভেস্টরও দেখতে পারবে না। এটা এমন যেন তুমি একটা বাড়ি বানিয়েছো যেখানে শুধু তুমি ঢুকতে পারো। কিন্তু বেস 44 থাকলে এটা কোনো সমস্যা না। তোমার অ্যাপ মাত্র 4টা ক্লিকে লাইভ শেয়ার করা যায় পাবলিক ডোমেনে। অ্যাপ পাবলিশ করতে উপরের ডান পাশে পাবলিশ ক্লিক করো, তারপর অ্যাপের ভিজিবিলিটি পাবলিক নো লগইনে বদলাও, এরপর পাবলিশ অ্যাপ ক্লিক করো। আর এতেই তুমি একটা কনফার্মেশন পাবে যে তোমার অ্যাপ পাবলিশ হয়েছে এবং অনলাইনে লাইভ। যদি আমরা AURL কপি করি, নতুন একটা ট্যাব খুলে সেখানে পেস্ট করি, তাহলে সরাসরি আমাদের সুন্দর নতুন অ্যাপে চলে যাব, যা ইন্টারনেটে লাইভ এবং শেয়ার করার জন্য প্রস্তুত। কিন্তু তুমি যদি এটা আসল ইউজারদের সাথে শেয়ার করতে চাও, তাহলে সম্ভবত নিজের একটা ডোমেন চাইবে। এই ডোমেনটা দেখতে একটু বাজে, কিন্তু যেহেতু আমরা বিল্ডার প্ল্যানে আছি, খুব সহজেই কাস্টম ডোমেন নিতে পারি। বেস 44 এডিটরে ফিরে আসলে আমরা এখনও আমাদের অ্যাপের জন্য এই অস্থায়ী নাম সিনেম্যাচ ব্যবহার করছি। তো চল দেখি আমরা এর জন্য কম পেতে পারি কিনা। আমরা ওপরের ডান পাশে পাবলিশে ক্লিক করব, তারপর গেট ডোমেনে ক্লিক করব। এটা সার্চ ফিল্ডে অস্থায়ী ডোমেনটা লোড করে। আমরা সেটা সিনেম্যাচ দিয়ে রিপ্লেস করব এবং সার্চে ক্লিক করব। এটা পাওয়া যাচ্ছে না। এটা ঠিক আছে, আমাদের অ্যাপ এখনও নতুন। আমরা চাইলে নাম পরিবর্তনের জন্য সময় আছে। চলো অন্য কিছু চেষ্টা করি, যেমন plotpair.com, এবং এটা পাওয়া যাচ্ছে। প্রথম বছরের জন্য এটা মাত্র $1। চলো এটা নিয়ে নিই। এটা আমাদের নিয়ে যাবে যেখানে আমরা এটা আমাদের কার্টে যোগ করে কন্টিনিউ ক্লিক করতে পারি। তারপর শুধু চেকআউট প্রসেস ফলো করলেই ডোমেনটা নিতে পারবো। এটা শেষ করার পর যখন আপনি বেস 44-এ আপনার অ্যাপে ফিরে আসবেন, যদি আপনি পাবলিশ বাটনে ক্লিক করেন, দেখবেন আপনার টেম্পোরারি ডোমেনের বদলে এখন আপনার কাস্টম ডোমেন লোড হয়েছে, এবং পরের বার যখন আপনি অ্যাপ পাবলিশ করবেন, সেটা আপনার কাস্টম ডোমেনে চলে যাবে। তবে আমরা তো এখনই আমাদের অ্যাপের নাম বদলেছি, তাই আগে সেটা আপডেট করি। আমরা সহজভাবে বলবো, যেখানে যেখানে সিনেম্যাচ আছে সব জায়গায় সিনেম্যাচের নাম প্লট পেয়ারে আপডেট করে দাও। 1 মিনিট পর নামটা বদলে গেছে। আমরা পাবলিশে ক্লিক করতে পারি, কাস্টম ডোমেন কপি করতে পারি। তারপর যখন নতুন ডোমেনে যাব, তখন ডিএনএস এরর দেখতে পারি। চিন্তা করবেন না, আপনি কিছু ভুল করেননি। ডিএনএস পরিবর্তন ছড়িয়ে যেতে কয়েক মিনিট লাগতে পারে, কখনো কখনো 1 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তাই সঙ্গে সঙ্গে কাজ না করলে আতঙ্কিত হবেন না। শেষ পর্যন্ত এটা লোড হবে, আর এভাবেই আপনার একটা আসল অ্যাপ আসল ডোমেনে চলে এসছে। এটা আর কোনো ডেমো নয়। এখন পৃথিবীর যে কোনো মানুষই এটা খুলতে পারে, একদম এখনই। বেস 44 আপনাকে আপনার অ্যাপকে iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য নেটিভ মোবাইল অ্যাপে রূপান্তর করার সুযোগও দেয়। এখানে যা জানা দরকার তা হল, অ্যাপেলের অ্যাপ স্টোরে পাবলিশ করতে হলে আপনাকে একটা অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট লাগবে। এর খরচ বছরে $99। গুগল প্লের জন্য একবারই $25 ফি দিতে হয়। প্রক্রিয়াটা এভাবে চলে। বেস 44 আপনার ওয়েব অ্যাপকে এমন ফরম্যাটে প্যাকেজ করে যা অ্যাপ স্টোরগুলো গ্রহণ করে। আপনাকে নতুন কোনো প্রোগ্রামিং ভাষা শেখার বা আলাদা কোনো টুল ব্যবহারের দরকার নেই। আপনি যে অ্যাপটি ইতিমধ্যে তৈরি করেছেন সেটাই পাবলিশ হবে। এখন কিছু বিষয় মাথায় রাখা দরকার। অ্যাপেলের রিভিউ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে, কখনো কখনো কয়েকদিনও লাগে। আর তাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে অ্যাপ কি করতে পারবে সে বিষয়ে। তাই একদম সঙ্গে সঙ্গে হবে বলে আশা করবেন না। গুগল সাধারণত একটু দ্রুত, তবে তাদেরও নিজেদের কিছু শর্ত আছে।
ফলাফলটা একেবারে সুইফট বা কটলিনে নেটিভভাবে তৈরি অ্যাপের মতো নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে যেসব অ্যাপ আপনি ভাইব কোডিং দিয়ে বানাবেন, সেখানে এটা দারুণ কাজ করে। আমি বর্ণনায় বেস 44-এর মোবাইল পাবলিশিং গাইডের লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনি পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে অনুসরণ করতে পারেন। কিন্তু মূল বিষয়টা হলো, আপনি ল্যাপটপে যে অ্যাপ বানিয়েছিলেন সেটাই এখন কারো পকেটে পৌঁছে গেছে। এবার আমি আপনাদের সঙ্গে খোলামেলা কথা বলতে চাই ভাইব কোডিংয়ের বর্তমান অবস্থা নিয়ে। ব্যবসার আইডিয়া যাচাই করা, এমভিপি তৈরি করা বা ইন্টারনাল টুল বানানোর জন্য সত্যি বলতে গেলে এর চেয়ে দ্রুত কিছু নেই। আমি নিজেও এইভাবে একটা স্যাস প্রোডাক্ট বানিয়েছি, অডিও পেশাদারদের জন্য একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, যেটা এখনই পেইং কাস্টমাররা ব্যবহার করছে। এই ভাইব কোডিং প্ল্যাটফর্মগুলো শুধু খেলনা নয়, তবে কিছু বাস্তব সীমাবদ্ধতা আছে। জটিল ও বড় অ্যাপে যেখানে বেশি ট্রাফিক বা কাস্টমাইজেশন দরকার, সেখানে কিছু সীমাবদ্ধতা থাকবে। এরপর আসে নিরাপত্তা। অনেকে বলেন ভাইব কোডের অ্যাপের কোড বাজে, আর সাবধান না হলে তারা ভুল নন। এআই কোড তৈরির সময় এপিআই কি বা ইউজার ডেটা অনিরাপদভাবে হ্যান্ডেল করতে পারে। নিশ্চিত করুন প্রতিটি ইউজার যেন শুধু নিজের ডেটাই পায়। কখনোই সংবেদনশীল কি সরাসরি প্রম্পটে দেবেন না, আর বেস 44-এর বিল্ট ইন সিকিউরিটি অডিট চালান। এই বেসিকগুলো অনেক কাজে দেবে। এর মানে এই নয় যে কিছু বানাবেন না, বরং বুদ্ধি খাটিয়ে বানানোই আসল। আমি যা দেখাবো তাতেই সব উত্তর পাবেন। গিটহাব না চিনলে জেনে নিন, এখানে ডেভেলপাররা কোড সেভ ও ম্যানেজ করে। এটা ভাবুন যেন গুগল ডক্স, তবে কোডের জন্য। এটা প্রতিটি পরিবর্তনের হিসাব রাখে, একাধিক মানুষকে একসাথে কাজ করতে দেয়, আর পেশাদার ডেভেলপারদের জন্য এটা স্ট্যান্ডার্ড টুল। বেস 44-এ গিটহাব ইন্টিগ্রেশন আছে। আপনি যখন এটা চালু করবেন, তখন আপনার অ্যাপের পেছনের সব কোড, বেস 44 যা কিছু তৈরি করেছে, সবই আপনার মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন একটা গিটহাব রিপোজিটরিতে পাঠানো হবে। আমি আপনাকে দেখাই কিভাবে এটা কানেক্ট করতে হয়। বেস 44-এ গিটহাব আইকনে ক্লিক করুন, যেটা টপ টুলবারে 3টে ডট আইকনের পাশে আছে। তারপর কানেক্ট টু গিটহাবে ক্লিক করুন। পপআপে কানেক্ট গিটহাবে ক্লিক করুন, তারপর আরেকটি পপআপ উইন্ডো আসবে। আপনি চাইলে বিদ্যমান কোনো গিটহাব অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন, অথবা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আমি গুগল দিয়ে চালিয়ে যাব। তারপর শুধু নির্দেশনা অনুসরণ করুন সেটআপ সম্পন্ন করার জন্য। আপনাকে আবার বেস 44-এ নিয়ে যাওয়া হবে এবং একটি রিপোজিটরি তৈরি করতে বলা হবে। আপনার রিপোজিটরির নাম দিন, তারপর ক্রিয়েটে ক্লিক করুন। ওপরের ডান পাশে এখন গিটহাব বোতামে একটি সবুজ ডট দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এটি সংযুক্ত হয়েছে। ব্যাস, এটাই। এখন আপনার অ্যাপের কোড গিটহাবে আছে এবং এখান থেকে সিঙ্ক দুই দিকেই কাজ করে। আপনি যখন বেস 44-এ কোনো পরিবর্তন করেন এবং প্রকাশ করেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে গিটহাবে চলে যায়। আর কেউ যদি গিটহাবে কোড পরিবর্তন করে পুশ করে, বেস 44 সেটাও নিয়ে নেয়। এখন এখানেই বিষয়টা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। ধরা যাক আপনি আপনার অ্যাপে কোনো পরিবর্তন আনতে চান, কিন্তু বেস 44-এ চ্যাট দিয়ে ঠিক যেটা চান সেটা করতে পারছেন না। আপনি চাইলে আপনার রিপোজিটরি কম্পিউটারে ক্লোন করতে পারেন। ক্লড কোডের মতো কোনো টুল খুলতে পারেন, যেটা একটা এআই কোডিং এজেন্ট, এবং সরাসরি এটাকে বলতে পারেন, যেমন আমার একটা সমস্যা হচ্ছে, শিন্ডলার্স লিস্ট মুভির জন্য কোনো ছবি ডিসপ্লেতে আসছে না, তুমি কি এটা যাচাই করে ঠিক করতে পারো? এটা ভেতরে গিয়ে আসল ফাইলগুলো সম্পাদনা করে। আপনি সেই পরিবর্তনগুলো গিটহাবে পুশ করেন এবং বেস 44 স্বয়ংক্রিয়ভাবে সেগুলো নিয়ে নেয়। আপনাকে এখনই এসব কিছু করতে হবে না। আপনি তো আপনার প্রথম অ্যাপ বানিয়েই ফেলেছেন। এটাই আপাতত আপনার জয়। কিন্তু আমি চাই আপনি জানুন এটা এখানে আছে, কারণ ভাইব কোডিংয়ের আসল শক্তি কোনো একক টুলে নয়। আসল ব্যাপার হলো এই সব টুল একসাথে কাজ করে। আপনি বিল্ডার ব্যবহার করেন শূন্য থেকে একটি কার্যকরী প্রোডাক্ট বানাতে, আর যখন আরও নিয়ন্ত্রণ দরকার হয়, তখন আরও শক্তিশালী টুল বা সহযোগীদের নিয়ে আসেন। কিন্তু শুরু থেকে আবার শুরু করতে হয় না। আমি বর্ণনায় বেস 44-এর গিটহাব সেটআপ গাইডের লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনি প্রস্তুত হলে এটা এক্সপ্লোর করতে পারেন। ভাইব কোডিং খুব শিগগিরই পেশাদার সফটওয়্যার ডেভেলপমেন্টকে প্রতিস্থাপন করতে যাচ্ছে না, তবে তার দরকারও নেই। আপনার আইডিয়া আসলেই কাজ করে কিনা সেটা বোঝা এবং সেটা মানুষের সামনে নিয়ে আসার জন্য এর চেয়ে দ্রুত কিছু নেই। ঠিক আছে, আপনি এখনই সাধারণ ভাষায় যা চেয়েছেন তা বর্ণনা করেই শূন্য থেকে একটা কার্যকরী অ্যাপ বানিয়ে ফেললেন, যেখানে ইউজার অ্যাকাউন্ট, পেমেন্ট এবং কাস্টম ডোমেন আছে। এটা আরও ভালোভাবে শেখার সবচেয়ে ভালো উপায় হলো আরেকটা তৈরি করা। একটা নতুন আইডিয়া নিয়ে ভাবুন, বেস 44 খুলুন আর দেখুন কত দূর যেতে পারেন। স্ক্রিনে থাকা লিঙ্ক ব্যবহার করুন, অথবা নিচের বর্ণনায় প্রথম লিঙ্কে ক্লিক করে ফ্রিতে ভাইব কোডিং শুরু করুন। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।